জীবনে একটা সময় এসে যায় যখন বুঝতে পারো তোমার সবচেয়ে বড় শত্রু আসলে তোমার নিজের মনেই বাস করে। বেশিরভাগ মানুষকে পরাজিত করে না বাইরের জগৎ, বরং তাদের সেই জগৎ সম্পর্কে নিজের চিন্তাগুলো। অবিরাম নিজের বিচার, তুলনা, সন্দেহ এগুলো এক ধরনের কারাগার, যা অন্য কেউ দেখতে পায় না। তুমি সেটা চুপচাপ বহন করো, আর যেহেতু এটা অদৃশ্য তাই মনে হয় যে একে বাঁচা সম্ভব নয়। কিন্তু স্টোইকরা জানত, মুক্তি আসে জগৎ বদলে না, নিজের মনের কথোপকথন নিয়ন্ত্রণ করে। একবার মন নিয়ন্ত্রণে এলে সেটা হয় সবচেয়ে শক্তিশালী বন্ধু, যে কোনো বাইরের শক্তির থেকেও বেশি। বিষাক্ত চিন্তাগুলো বিভ্রান্তি আর নীরবতায় দুটোতেই বাড়তে থাকে। এগুলো লুকানো অভ্যেস নিয়ে খায়, আর প্রতিবার তুমি তাদের কথা চ্যালেঞ্জ না করেই বিশ্বাস করলে আরও শক্তিশালী হয়। তুমি এগুলোকে মিটমাট করতে পারবে না, না অস্বীকার করে চুপ করাতে পারবে। তোমাকে এগুলোকে কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে। স্টোইক পথ আরাম দেয় না, বরং নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়। এটা শেখায় যে শান্তি মানে ঝামেলা না থাকা নয়, বরং ঝামেলার ভিতর নিয়ন্ত্রণ থাকা। তুমি যা বারবার ভাবো সেটাই হয়ে যাও। যদি তোমার চিন্তা নিয়ন্ত্রণহীন হয়, তোমার জীবনও তেমনই হবে। জীবন এমনই। কিন্তু যদি তোমার চিন্তা স্পষ্ট, স্থির আর যুক্তির সাথে মিল থাকে, তাহলে কোনো ঝড় তোমার কাছে পৌঁছতে পারে না। এটা কোনো পণ্ডিতদের দর্শন না, এটা মনের যুদ্ধ। প্রতিটি মুহূর্তে তোমার সামনে থাকে সিদ্ধান্ত, দুর্বলতাকে খাওয়াবে নাকি ইচ্ছাশক্তিকে শক্তিশালী করবে। স্টোইকরা সচেতনতা, সংযম আর অবিরাম চর্চার মাধ্যমে শক্তি বেছে নেয়। তারা তৈরি করে এমন একটা মন যেটা বিশৃঙ্খলার কাছে অস্পর্শ। লক্ষ্য পারফেকশন নয়, বরং পবিত্রতা। একটা মানসিক অবস্থা যেখানে বিষ নেই, যেখানে প্রতিটি চিন্তা সদ্গুণের নিয়ম মেনে চলে। এখানেই স্পষ্টতা আসে, যেখানে বিভ্রান্তি চলে যায় আর নিয়ম মাফিক মানুষ হয় অটুট। এভাবেই তুমি বিষাক্ত চিন্তাগুলোকে হারাও। বিষাক্ত চিন্তা হলো নিঃশব্দ ধ্বংসের নির্মাতা। তারা চুপচাপ মনের গঠন নষ্ট করে দেয় আর পেছনে রেখে যায় এমন এক অবস্থা যেখানে সম্ভাবনা নিজের তৈরি ভ্রান্তির ভারে ভেঙে পড়ে। প্রতিটি মানুষের মধ্যে থাকে একটা চিন্তার মাঠ, যা তাদের জীবনের মান ঠিক করে। যখন সেই মাঠ সুরক্ষিত থাকে না, তখন সেটা পূর্ণ হয়ে যায় আক্রমণাত্মক বিশ্বাস, রাগ, ভয় আর বিচার, যা আমাদের ধারণাকে বিকৃত করে। স্টোইকরা বুঝতেন যে মন বাস্তবতার প্যাসিভ রিসিভার নয়, বরং এর মূর্তিকারক। মানুষ যা ভাববে তাই সে হয়ে ওঠে। মার্কাস অরেলিয়াস সতর্ক করেছিলেন যে আত্মা তার চিন্তার রং ধারণ করে, এবং এই সত্য থেকেই সমস্ত মানসিক শৃঙ্খলা শুরু হয়। আধুনিক মানুষ অতিরিক্ত চিন্তার যুগে বাস করে। প্রতিটি স্ক্রিন, প্রতিটি আলোচনা, প্রতিটি ছবি নতুন একটা তুলনা, নতুন একটা আত্মনিরীক্ষা, নতুন একটা উদ্বেগ। আজকাল গড় মনের অবস্থা শান্ত নয়, এটা জমজমাট ভরা। নিজের সঙ্গে যা জুড়ে গেছে আর যা বাইরের চাপ, সেটা আলাদা করতে পারে না। এটা বিষের প্রথম স্তর, শব্দকে সত্য বলে মেনে নেওয়া। স্টোইকরা এটাকে ওঠানের দূষণ বলে ডাকে, মনের মধ্যে বিনা পরীক্ষায় ছাপ পড়তে দেওয়া। এপিকটিটাস শিখিয়েছিলেন আমাদের চিন্তার দরজায় পাহারা দিতে হবে। প্রতিটা চিন্তা আসার সাথে সাথে প্রশ্ন করতে হবে, এটা কি আমার, নাকি একটা মিথ্যা যা সত্যি হয়ে এসেছে। ইনসাইট এই একটাই সচেতনতা যেটা নিয়মিতদের আর বিশৃঙ্খলদের আলাদা করে। বিষাক্ত চিন্তাগুলোকে হারাতে হলে প্রথমে সেগুলোকে কোনো প্রতিক্রিয়া ছাড়া লক্ষ্য করতে হয়। বেশিরভাগ মানুষ চিন্তা করে না, তারা চিন্তা হয়ে যায়। তারা নিজেদের মনের আবহাওয়ার মধ্যেই ভাসে, ভাবতে থাকে প্রতিটি কালো মেঘ মানেই ঝড় আসবে। স্টোইকরা চিন্তাকে লড়াই করে না, তারা তাকে উন্মোচিত করে। পর্যবেক্ষণ করাটাই নিজেই পরিশোধন। চিন্তাটাকে স্পষ্টভাবে দেখে তার অনুভূতি, উৎস নামকরণ করে, তার যে উদ্দেশ্যেই হোক না কেন এটা ক্ষমতা হারিয়ে ফেলে আদেশ দেওয়ার। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, যদি তুমি কোনো বাইরের জিনিসে ব্যথিত হও, তাহলে সেটা তোমাকে কষ্ট দেয় না, বরং তোমার সেই জিনিস সম্পর্কে বিচারই তোমাকে কষ্ট দেয়। একই কথা ভেতরের গোলমালের ক্ষেত্রেও প্রযোজ্য। একটা বিষাক্ত চিন্তা তখনই কষ্ট দেয় যখন তুমি সেটার সাথে একমত হও। একমত হওয়ার কাজটাই আসল যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিষাক্ত চিন্তা সম্মতি চায়। এটা ফিস করে বলে, তুমি যথেষ্ট নও, তুমি ব্যর্থ হয়েছ, তুমি পিছিয়ে পড়েছ, তোমার সুযোগ হারিয়ে গেছে। এগুলো কোনো সত্যি কথা নয়, এগুলো হলো দুর্বলতার সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার আমন্ত্রণ। একজন স্টোইক ভাবেন এগুলো কেবল অস্থায়ী অতিথি, যাদের আতিথেয়তার যোগ্য নয়। যখন মন এই অতিথিদের গ্রহণ করতে অস্বীকার করে, তারা ছায়ার মতো নীরব জলরাশি ওপর দিয়ে চলে যায়। এটা আয়ত্ত করতে প্রশিক্ষণ লাগে, নেতিবাচকতার টান অনুভব করেও অটল থাকা। এটা উদাসীনতা থেকে জন্মানো বিচ্ছেদ নয়, এটা বোঝাপড়া থেকে জন্মানো ধৈর্য।
সোশ্যাল মিডিয়া মনের তুলনার মধ্যে দুর্বলতাকে বাড়িয়ে তোলে। সফলতা, সৌন্দর্য আর নিয়ন্ত্রণের অসংখ্য ছবি অদৃশ্য শ্রেণীবিন্যাস তৈরি করে, যেখানে প্রতিটি মানুষ নিজেরাই অজান্তে নিজেকে র্যাঙ্ক করে ফেলে। স্টোইক দৃষ্টিকোণ হল সেই বিচার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এপিকটিটাস বলেছিলেন, ধন সম্পদ বড় বড় জিনিসপত্রে নয়, কম ইচ্ছায় থাকে। মনের শান্তিও একই রকম। এটা পাওয়া যায় না শুধু ইতিবাচক চিন্তায়, বরং কম ইচ্ছা রাখলে। বিষাক্ত চিন্তা হারানোর জন্য স্বীকৃতির খিদে মেটানো বন্ধ করতে হয়। আধুনিক মন স্বীকৃতির ওপর ভর করে, কিন্তু স্টোইক মন যুক্তি, গুণ এবং যা কখনো নেওয়া যাবে না সেই সবের সঙ্গে মিল খায়। প্রথমেই অনুশাসিত মনের দক্ষতা হল বাছাই করা। প্রতিদিন মন হাজারো ছোঁয়া ছোঁয়া অনুভূতি নিয়ে আসে। বেশিরভাগ অপ্রাসঙ্গিক, অনেকটা ক্ষতিকর আর খুব কমই কাজে লাগে। বাছাই ছাড়া বাঁচা মানে হল আওয়াজের ভিড়ে ডুবে যাওয়া। একজন স্টোইক চিন্তাবিদ যেমন ইচ্ছেমতো তার কাজের উপকরণ বাছাই করে, তেমনি মনের ভাবনাগুলো বাছাই করে। তারা জানে যে একখানা খারাপ উপকরণ পুরো নির্মাণকর্মকে দুর্বল করে দিতে পারে। একবার ঈর্ষা, ভয় বা অভিমানকে টেনে নেওয়া মানে 1 সপ্তাহের পরিশ্রম একসাথে নষ্ট হয়ে যাওয়া। সেনিকা লিখেছে, রাগ হওয়া মানে অন্যের ভুলকে নিজের কাছ থেকে চুরি করে নিতে দেওয়া, তোমার শান্তিকে নষ্ট করা। একইভাবে একটা বিষাক্ত চিন্তা মনের মধ্যে ঢুকলে সেটা তোমার শক্তিকে খেয়ে ফেলে। বিষাক্ত চিন্তা তখনই সবচেয়ে বেশি বাড়ে যখন মন ফাঁকা থাকে। অনুশীলনহীন মন নীরবতা ভয় পায়, কারণ নীরবতা তার অগোছালো অবস্থা উন্মোচন করে। অনেকেই এই নীরবতাকে নানা ইনপুট, গান, স্ক্রোলিং, কথা বলে ভর্তি করে ফেলে। বিশ্বাস করে যে এই সব উত্তেজনা অস্থিরতাকে থামাবে। কিন্তু স্টোইকরা ঠিক উল্টোটা করে। তারা ইচ্ছেকৃতভাবে নীরবতায় ঢুকে সরাসরি সেই গোলমালকে মোকাবেলা করে। তারা বিভ্রান্তিতে পালায় না, তারা ঢুকে পড়ে ওই ঘরে। মনের মতো একজন কমান্ডার যুদ্ধে নামেন। ভাবনা, চিন্তা আর ডায়েরি লেখার মাধ্যমে তারা নিজেরা নিজেদের চিন্তা পরীক্ষা করে, যা যুক্তির কাজে লাগে আর যা দুর্বলতার সেটা আলাদা করে ফেলে। এভাবেই তারা নিজেদের মানসিক অবস্থার মালিকানা ফিরে পায়। প্রতিটা ভাবনার একটা ফল থাকে। কিছু ভাবনা দৃষ্টি তীক্ষ্ণ করে, কিছু ভাবনা ধোঁয়াশা ফেলে, কিছু ইচ্ছাশক্তি মজবুত করে, কিছু ভেঙে দেয়। একজন স্টোইক চিন্তা বিচার করে তার ফলাফল দিয়ে, আর না যে সেটা কতটা আরামদায়ক। যে ভাবনা শান্তিপূর্ণ কাজের দিকে নিয়ে যায় সেটাই ভালো, আর যে ভাবনা উত্তেজনা বাড়ায় সেটা বিষের মতো। এই স্পষ্টতা বদলে দেয় সবকিছু। আত্মসংযমকে বিজ্ঞান বানানো, এটা মনোভাবের আবেগজনিত নাটক সরিয়ে দেয়। নিয়মিত মানুষ তার চিন্তার সঙ্গে তর্ক করে না, তারা সেগুলোকে শ্রেণীবদ্ধ করে। এই গঠন অন্তর্জগৎকে কর্তৃত্ব দেয়। মন একটা সুসংগঠিত অস্ত্রাগারের মতো হয়ে যায়। প্রতিটি অস্ত্র পরিষ্কার, প্রতিটি যন্ত্র ঠিক জায়গায়, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা। একটা বিষাক্ত চিন্তা চিনতে হলে তার স্বাক্ষর বুঝতে হবে। এতে থাকে জরুরি ভাব, বিচার আর বিকৃতি। এটা আবেগের উত্তাপে বাঁচে। এটা চরমভাবে বলে, সব সময়, কখনো না, সবাই, কেউ না। এটা অস্থায়ী অনুভূতির সঙ্গে নিজের পরিচয় জুড়ে দেয়। যখন কেউ বলে আমি উদ্বিগ্ন, আমি অকেজ, আমি পরাজিত, তখন তারা অবস্থা আর সত্যিকারের নিজের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ে। স্টোইক দার্শনিক ওই দুইটার মধ্যে ফারাক করে। অনুভূতিগুলো হলো ঘটনা, এগুলো মন দিয়ে অতিক্রম করা আবহাওয়ার মতো। আপরিচয় হলো আকাশ, যা কোনো ঝড়ে ছোঁয়া হয় না। এই পার্থক্য মনে রাখলে ঝড়ঝাপটা মাঝেও ভেঙে পড়া যায় না। আধুনিক উদ্বেগ প্রায়ই নিয়ন্ত্রণের ভুল জায়গায় থাকা চাহিদা থেকে জন্ম নেয়। মন ফলাফল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, প্রভাব ফেলতে পারো না। ইচ্ছা আর বাস্তবতার মধ্যে যেই ফাঁক থাকে সেখানেই বিষাক্ত চিন্তা বেড়ে ওঠে। একজন স্টোইক সেই ফাঁকটা পেরিয়ে যায় নিজের নিয়ন্ত্রণের মধ্যে যা আছে সেটা মেনে নিয়ে, আর যা নেই সেটা বাদ দিয়ে। এপিকটিটাস এটাই বলেছে নিয়ন্ত্রণের দ্বৈততা হিসেবে। শৃঙ্খলাবদ্ধ মনের জন্য এটা শুধু তত্ত্ব না, এটা বাছার কৌশল। যখন মন এমন জিনিসের পিছনে দৌড়ানো বন্ধ করে যা সে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন অসহায়তার বিষাক্ত চাপ মিটে যায়। অসম্ভব থেকে শক্তি সরিয়ে নিলে শান্তি নিজে নিজে আসে। চিন্তার শৃঙ্খলা শুরু হয় এখান থেকেই। শারীরিক নিয়ম। দেহ মনটার বাসস্থান, আর যদি দেহের যত্ন না নেওয়া হয় তাহলে মনও ভুল বোঝে। একটা নিয়মিত রুটিন, ব্যায়াম, বিশ্রাম, খাবার এসব অতিরিক্ত আবেগের ঝামেলা দূর করে। স্টোইকেরা মানসিক আর শারীরিক প্রশিক্ষণ আলাদা করে না, উভয়ই যুক্তির হাতিয়ার। ক্লান্ত দেহে দুর্বল মন বাস করে, আর দুর্বলতা বিষাক্ত চিন্তা ডাকে। যখন শক্তি স্থিতিশীল থাকে তখন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। শান্ত শরীর মানে পরিষ্কার চিন্তার জন্য শক্ত প্ল্যাটফর্ম। শক্তি আর শান্তি একই পথে চলে। আত্মসমালোচনা আরেক ধরনের বিষ। নম্রতার ছদ্মবেশে অনেকেই ভাবে কড়া নিজের সাথে কথাবার্তা উন্নতির জন্য দরকার। আসলে সেটা মনোযোগ নষ্ট করে। স্টোইকেরা ঠিক করাকে দোষারোপ থেকে আলাদা করে। ঠিক করা হলো বাস্তব কথা বলা আর তারপর সচেতনভাবে পরিবর্তন আনা। দোষারোপ হলো নিজের ওপর শাস্তি ধারণ করা, যেটা বারবার মনে করা হয় কিন্তু কোনো উন্নতি হয় না। মার্কাস অরেলিয়াস নিজেকে বলতেন, সহজেই ভুল মেনে নাও কিন্তু হতাশা বাদ পাও।
আমি ভুল করলাম বলা হলো শৃঙ্খলা, আমি ব্যর্থ বলা হলো ভুল ধারণা। প্রথমটা সঠিক পথে নিয়ে যায়। বাস্তবতার সঙ্গে সঙ্গীত। দ্বিতীয়টা মনকে মায়ার সঙ্গে জড়িয়ে রাখে। আধুনিক পরিবেশ মানুষকে উৎপাদনশীলতার মাধ্যমে নিজের মূল্য মাপতে শেখায়। প্রতিটা বিরতি যেন অপরাধবোধ, প্রতিটা বিশ্রাম যেন দুর্বলতার চিহ্ন। এই বিশ্বাস ক্লান্তি আর রাগ জন্মায়। স্টোইকরা এই মানদণ্ডের জায়গায় গুণের সঙ্গে মিল খোঁজে। তারা প্রশ্ন করে, আমি কি ন্যায়, সাহস, সংযম আর জ্ঞানের সঙ্গে কাজ করেছি? তার উত্তরেই মূল্য নির্ধারিত হয়, উৎপাদনের পরিমাণে নয়। গুণের পথে ধীরে ধীরে চলা মানুষই বেশি উচ্চতায় থাকে। ভুলে দ্রুত দৌড়ানো একজনের থেকেও খারাপ। এই উলটপালট মনকে তুলনার বন্ধন থেকে মুক্ত করে। এটা দৈনন্দিন জীবনের প্রতিযোগিতার বদলে স্পষ্টতার প্রশিক্ষণে পরিণত করে। তুলনা এখনও সবচেয়ে ক্ষতিকর বিষের একটাই। এটা কৃতজ্ঞতাকে বিষাক্ত করে, ধারণাকে বিকৃত করে আর আত্মসম্মানকে দুর্বল করে দেয়। মন যখন বাইরে থেকে স্বীকৃতি খোঁজে, তখন সে নিজের দায়িত্ব ছেড়ে দেয়। সেনিকা বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় বাধা হল প্রত্যাশা, যা আমাদের ক্ষমতার বাইরে কিছুতে নির্ভর করা। যখন কেউ নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে, তখন তারা তাদের শান্তির কমান্ড বাইরের মায়ায় দেয়। স্টোইক তাদের নজর নিজের দিকে রাখে, উন্নতি মাপে শুধু তাদের পুরনো নিজের সঙ্গে। এই মনোভাব উন্নয়নকে পরিমাপযোগ্য, আসল এবং বাইরের গোলমালের কাছে অটুট করে তোলে। মনের পরিচ্ছন্নতা আনার জন্য ভাষাও পরিষ্কার করতে হয়। ভেতরে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেগুলো নির্ধারণ করে তারা কোন আবেগের পরিবেশে থাকে। কথা যখন লাফালাফি হয়, চিন্তাও হয় এলোমেলো। স্টোইক ভাষায় স্পষ্টতা বাড়ায়, কারণ ভাষার পরিষ্কারতা মনের পরিষ্কারতা নিয়ে আসে। শৃঙ্খলাবদ্ধ ভাষা কোনো অতিরঞ্জন বা আত্মদরদ করার জায়গা রাখে না। আমি সবসময় ব্যর্থ হই বা কিছুই কখনো কাজ করে না মতো কথা ভাষার বিষ। এগুলো বারবার বললে অসহায়তার ছড়াছড়ি হয়। সেগুলোর বদলে সঠিক কথা বলো। এই কাজটা কঠিন, ফলাফল অজানা। এতে যুক্তি আর বাস্তবতার মাঝে সম্পর্ক ঠিক থাকে। সচেতনতা এখন কাজেও পরিণত হতে হবে। শুধুমাত্র দেখেই কিছু না বদললে তা অচেতন হয়ে যাওয়ার মতো। একবার কোনো চিন্তা বিষাক্ত মনে হলেই ধৈর্যশীল মানুষ সেটা ইচ্ছাকৃতভাবে বদলে দেয়। মনোযোগ দাও, এটাই হলো প্রতিরোধের মূলনীতি। প্রতিটা অবাধ চিন্তার বিরুদ্ধে তারা শৃঙ্খলা আরোপ করে। প্রতিটা বিচার বিশ্লেষণে তারা বোঝাপড়া প্রয়োগ করে। প্রতিটা ভয়ের বিরুদ্ধে তারা প্রস্তুতি নেয়। মন বারবারের মাধ্যমে শেখে যে নিজেই ইচ্ছা করলেই নিজেদের পথ বদলতে পারে। প্রতিটা পথ পরিবর্তন আত্মবিশ্বাস করে তোলে। প্রতিটা সাফল্য ক্ষমতা বাড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে মানসিক পরিবেশ অগোছালো জঙ্গলে থেকে চাষাবাদের মতো সুগঠিত জমিতে পরিণত হয়। মার্কাস ওরেলিয়াস যেমন দেখিয়েছিলেন, দৈনন্দিন জার্নালিংয়ের অভ্যেস হল এমন একটা কাজ। মনের অবশিষ্ট চিন্তা পরিষ্কার করার একটা প্রক্রিয়া। শুধু ভাবলেই যা ঝামেলা হয়, লেখা সেটা স্পষ্ট করে দেয়। এটা আবেগকে একটা গঠন দেয়। যখন কেউ কোনো ফিল্টার ছাড়া ভাবগুলো লিখে রাখে, তখন তারা দেখতে পায় যে দৈনন্দিন প্রতিক্রিয়ার মধ্যে লুকানো প্যাটার্নগুলো কী কী। তারা জানে কোন ভাবগুলো বারবার আসে, কোন আবেগ কোন রেসপন্স টেনে আনে, আর কোন ভ্রান্ত ধারণাগুলো টিকিয়ে থাকে। এই ভাবনার মাধ্যমে বিষাক্ত চক্রগুলো চিহ্নিত করে ভেঙে ফেলা যায়। যে মন নিজেকে পর্যবেক্ষণ করে, সে নিজের ছায়ার বন্দী থাকা সম্ভব নয়। অনেক বিষাক্ত ভাব আসে ভয় থেকে, হারানোর ভয়, প্রত্যাখ্যানের ভয়, ব্যর্থতা বা মৃত্যু। স্টোইসিজম ভয়কে দেখে দৃষ্টিভঙ্গির অজ্ঞানতা হিসেবে। যখন কেউ জীবনকে অস্থায়ী মনে করে, তখন ভয় তার ভিত্তি হারায়। স্টোইকরা মৃত্যু ভাবেন হতাশা বাড়ানোর জন্য নয়, বরং মনোযোগ বাড়ানোর জন্য। মোমেন্টো মরি স্মরণ করিয়ে দেয়, সময় সীমিত। নিজের তৈরি কষ্টের শক্তি নষ্ট করা ঠিক নয়। যখন মন মৃত্যুর সঙ্গে মিলেমিশে যায়, ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব হারায়। যে নেতিবাচক কণ্ঠ বলে এটা খুবই গুরুত্বপূর্ণ, সে চিরস্থায়ী তার সামনে চুপ হয়ে যায়। নেতিবাচক চিন্তা পরাজিত করতে হলে জীবিত থাকতে হবে, সচেতনভাবে, স্বয়ংক্রিয়ভাবে জীবনযাপন মানসিক অবক্ষয়ের জন্য উর্বর জমি। প্রতিদিন শুরু হওয়া উচিত কোনো উদ্দেশ্য নিয়ে। আমার কাজগুলো নিয়ন্ত্রণ করবে কোন নীতিমালা? প্রতিদিন রাত শেষ হওয়া উচিত আত্মসমালোচনায়। কোথায় আমি সেই নীতিমালার নিচে কাজ করেছি? এই দৈনিক রুটিন গড়ে তোলে আত্মসম্মান, আর আত্মসম্মান বিষাক্ত স্বীকৃতির প্রয়োজনীয়তাকে দূর করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ আর বাইরের নিশ্চয়তা খোঁজে না। তাদের মূল্যায়ন আসে নিজের ভেতর থেকে, সততার কাছ থেকে। পরিবেশ চিন্তাধারাকে গড়ে তোলে। বিশৃঙ্খল পরিবেশে বিশৃঙ্খল চিন্তা জন্মায়। স্টোইসিজমের সাদামাটা থাকা মানে শুধু সাজসজ্জার কমপ্লেক্স না,
বরং এটা মনের পরিচ্ছন্নতা। যে কোনো অপ্রয়োজনীয় জিনিস, যে কোনো অসম্পূর্ণ দায়িত্ব, যে কোনো অর্ধেক রাখা প্রতিশ্রুতি মস্তিষ্কের শক্তি খায়। স্টোইকরা নিজেদের আশেপাশকে মনের শৃঙ্খলের অংশ হিসেবে সাজায়। তারা বোঝে ডেস্কের অবস্থা মনের অবস্থা কেমন সেটা দেখায়। পরিবেশ সহজ করে দিলে মনোযোগ বাড়ে, আর বিষাক্ত চিন্তা লুকানোর জায়গা পায় না। আবেগ নিয়ন্ত্রণ মানে অদৃশ্য চিন্তার নিয়ন্ত্রণের স্পষ্ট চেহারা। স্টোইক আবেগকে দমিয়ে রাখা না, বরং তারা সেটা ঠিক পথে নিয়ে যায়। আবেগ হলো তথ্য, নির্দেশনা নয়। রাগ দেখায় কোনো অন্যায় হয়েছে, ভয় দেখায় অনিশ্চয়তা, দুঃখ দেখায় মনের লাগা। বুদ্ধিমান মন কাজ করার আগে বুঝে নেয়। বিষাক্ত চিন্তা আবেগকে পরিচয়ে রূপান্তর করে। আমি রাগান্বিত, আমি ভয় পেয়েছি, আর তাই সেটা নিয়ন্ত্রণ করে আমাকে। স্টোইক শাস্তি পর্যবেক্ষক আর প্রতিক্রিয়ার মধ্যে ফারাক ফিরিয়ে আনে। আবেগ তথ্যে পরিণত হয়, আর মানুষ স্পষ্ট মনে প্রতিক্রিয়া করার স্বাধীনতা পায়। কৃতজ্ঞতা হলো ক্ষোভের ওষুধ। সবচেয়ে ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলোর একটা হলো ঈর্ষা। ঈর্ষা মানে হচ্ছে মনের মধ্যে একটা কাল্পনিক ঋণে থাকা, বিশ্বাস করা যে পৃথিবী তোমার কিছু দেওয়ার বাকি আছে, যদিও সেটা কখনো প্রতিশ্রুতিও দেয়নি। স্টোইকরা এই চিন্তাভাবনাকে উল্টে দেয়। তারা মনোযোগ দেয় যেটা আছে তার ওপর। মার্কাস অরেলিয়াস লিখেছে, কল্পনা করো না তুমি 10,000 বছর বাঁচবে, মৃত্যু তোমার ওপর ঝুলে আছে। যখন বাঁচো, যখন তোমার ক্ষমতায় থাকে, তখন ভালো হও। কৃতজ্ঞতা মনোযোগকে অনুপস্থিতি থেকে উপস্থিতির দিকে নিয়ে যায়। এটা মনের দিশা ঠিক করে দেয়, যা আছে তার সঙ্গে মিলিয়ে দেয়, যা নেই তার দিকে নয়। কৃতজ্ঞতার মধ্যে বিষাক্ত চিন্তা টিকে থাকতে পারে না। বিষাক্ততার আরেকটা মূল কারণ হল চিন্তা মানে ফলাফলের প্রতি আসক্তি। আধুনিক মানুষ সফলতাকে মান্যতা হিসেবে দেখে, আর ব্যর্থতাকে মূল্যহীনতা হিসেবে মনে করে। কিন্তু স্টোইক দার্শনিকদের জন্য এটা আলাদা। ফলাফল বাইরের ব্যাপার, ইচ্ছা শক্তি ভিতরের ব্যাপার। নৈতিকতার সাথে কাজ করাই সফলতা, আর সেটা না করলে ফলাফল যাই হোক না কেন ব্যর্থতা। এই ভেদাভেদই সেই আবেগের বন্ধন ভেঙে দেয়, যা বিষাক্ত চক্রকে পুষ্ট করে। যখন মন নিজেকে কৃতিত্বের চেয়ে প্রচেষ্টার ভিত্তিতে বিচার করে, তখন হতাশা তাকে স্পর্শ করতে পারে না। একাকিত্ব বিষাক্ত চিন্তাভাবনাকে বাড়িয়ে তোলে। একাকিত্বকে ভুল করে পরিত্যাগের মধ্যে একজন স্টোইক একাকিত্বকে নির্বাসন নয়, বরং একটা ল্যাবরেটরি হিসেবে দেখে। এটা সেই জায়গা যেখানে উপলব্ধি পরিশুদ্ধ হয়। নীরবতায় ভ্রান্তি তাদের নিজস্ব শব্দে ভেঙে পড়ে। যারা একা থাকতে ভয় পায়, তারা প্রায় তাদের অবিবেচিত মনের ভয়ে থাকে। যখন একাকিত্বকে অনুশীলন হিসেবে গ্রহণ করা হয়, তখন এটা একটা দুর্গ হয়ে ওঠে। সেই দুর্গে স্টোইক শেখে কিভাবে শান্তি তৈরি করতে হয়, পৃথিবীর অনুমতি ছাড়াই। আধুনিক প্রযুক্তি মস্তিষ্ককে ক্রমাগত গতি তুলনার ঝামেলায় ফেলে দেয়। কে আগে সফল হয়েছে, কে দ্রুত অর্জন করেছে। স্টোইক এই মেট্রিকটা পুরোপুরি প্রত্যাখ্যান করে। ওরা বোঝে যে গুণের কোনো সময়সীমা নেই। উন্নতি হয় সামঞ্জস্যে, গতি বাড়ানোর মধ্যে নয়। স্ব-উন্নতির দৌড় থেমে যায় স্থিরতায়, যেখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হল অজ্ঞতা। যখন কেউ তার বর্তমান অবস্থান সম্পূর্ণ মনোযোগ দিয়ে গ্রহণ করে, তখন বিষাক্ত অবিচার দূর হয়। বর্তমানটাই যথেষ্ট হয়ে ওঠে, কারণ সেটাই একমাত্র কাজের ক্ষেত্র। যুক্তি। অনেক সময় বিষাক্ত চিন্তা নিজেকে যুক্তি হিসেবে ছদ্মবেশ দেয়। ওরা যুক্তির সুরে কথা বলে, কিন্তু মনের অন্য উদ্দেশ্য লোকায়। এড়িয়ে যাওয়াকে যুক্তিযুক্ত করা, অন্যায়কে ঠিকঠাক বলা, অসঙ্গতিকে ব্যাখ্যা দেওয়া। স্টোইক মনের জন্য প্রতিটি চিন্তা প্রমাণ দিয়ে যাচাই করা হয়। এটা কি নৈতিকতার সঙ্গে মিলে, না আরামের সঙ্গে? এই প্রশ্ন ভ্রান্তি কাটিয়ে ওঠে। সত্যি যুক্তি শক্তি দেয়, মিথ্যা যুক্তি শান্তি দেয়। প্রতিটি মনের এই পার্থক্য বুঝতে হবে, না হলে বুদ্ধির আড়ালে লোকানো চালাক অজুহাতে বন্দী থাকতেই হবে। নিজের ছবি বা পরিচয় আর একটা ভুল বোঝাবুঝির মঞ্চ। আধুনিক সংস্কৃতি পরিচয়কে একটা পারফরম্যান্স হিসেবে বিক্রি করে। যার কেউ নিজের মূল্য ছবি বা পরিচয়ের ওপর ধরে, সে অন্যের ছলনার দাস হিসেবে থাকে। মতামত। স্টোইকরা ভাবেন ছবি বা ভাবমূর্তি কোনো গুণের জন্য জরুরি নয়। তারা কেবল তখনই খ্যাতিকে গুরুত্ব দেয় যখন সেটা ন্যায় বিচার আর জ্ঞানের কাজে লাগে। তারা জানে প্রশংসা বা সমালোচনার আওয়াজ তাদের নিয়ন্ত্রণের বাইরে। নিয়মিত মন নীতিমালা অনুসারে কাজ করে, ভিড়ের প্রতিক্রিয়া যতই হোক না কেন। এখানেই তারা সত্যিকারের স্বাধীনতা পায়, মানসিক দাসত্ব থেকে মুক্তি। ক্ষমা মানে মনের মধ্যে জমে থাকা বিষাক্ত স্মৃতিগুলো পরিষ্কার করা। রাগ ধরে রাখা মানে অন্যকে ক্ষতি করার জন্য নিজে বিষ পান করা। স্টোইকরা ক্ষমা করে কোনো অজুহাত দেওয়ার জন্য নয়, মুক্তি পাওয়ার জন্য। ওরা ভুলকে অজ্ঞতা হিসেবে দেখে, কাজের মধ্যে বুদ্ধিমত্তার অভাব মনে করে। সেনিকা লিখেছিল, কেউ ইচ্ছেকৃতভাবে ভুল করে না, এটা বুঝলে আঘাতকে শিক্ষা হিসেবে নেওয়া যায়। যখন রাগ মুক্তি পায়, মন আবার বর্তমানের দিকে ফিরতে পারে। যেই শক্তি আগে কষ্টে আটকে ছিল, সেটা এখন সৃষ্টি করার জন্য মুক্ত হয়। চিন্তার মূল উৎস জানা খুব জরুরি।
অনেক বিষাক্ত ধারণা আমরা পরিবার, সংস্কৃতি বা অভ্যাস থেকে পেয়ে থাকি, আর অজান্তেই বহু বছর বহন করি। স্টোইকরা মানসিক খনন করে, খুঁজে বের করে, নিজেদের বিশ্বাসের ভিত্তি গড়ে তোলা হয়। প্রতিটি উত্তরাধিকার সূত্রে পাওয়া ধারণা পরীক্ষা করা হয়। এটা কি যুক্তির জন্য কাজে আসে নাকি আরামের জন্য? যেগুলো আরামের জন্য সেগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো যুক্তির জন্য কাজে লাগে সেগুলো শুদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় পপুলেশন ভ্রান্ত ধারণাগুলো ভেঙে ফেলা হয়, আর তাদের জায়গায় সচেতন বিশ্বাস তৈরি হয়। মন নিজেই লেখক হয়, উত্তরাধিকৃত নয়। যখন মন কঠিন সময়কে প্রশিক্ষণ হিসেবে বুঝতে শেখে, তখন মনোবল বেড়ে যায়। প্রতিটি চ্যালেঞ্জ গোপন দুর্বলতাগুলো প্রকাশ করে, প্রতিটি বাধা দৃষ্টিভঙ্গিকে শুদ্ধ করে। বিষাক্ত চিন্তা সংগ্রামকে ব্যর্থতা হিসেবে দেখে। ব্যর্থতা, স্টোইক চিন্তা এটাকে বলে সুযোগ। মার্কাস ওরেলিয়াস লিখেছিল, কাজের বাধা কাজকে এগিয়ে নিয়ে যায়, যা বাধা হয়ে দাঁড়ায় সেটাই পথ হয়ে যায়। এই নীতিতে বাঁচলে প্রতিকূলতাকে সুবিধায় রূপান্তর করা যায়। অনুশাসিত মানুষ ঘর্ষণ খুঁজে বেড়ায়, কারণ সে জানে প্রতিরোধ ইচ্ছাশক্তিকে তীক্ষ্ণ করে। মনোযোগ নিয়ন্ত্রণ করা মানসিক সার্বভৌমত্বের শেষ পর্যায়ের দক্ষতা। পৃথিবী মনোযোগের জন্য লড়াই করে, কিন্তু স্টোইক মনোযোগকে নিজের ভিতরে নিয়ে যায়। মনোযোগই হল অস্তিত্বের মুদ্রা। কোথায় সময় কাটানো হয় সেটাই জীবনের গঠন নির্ধারণ করে। বিষাক্ত চিন্তা মনোযোগ চুরি করে, বারবার ভাবনার মাধ্যমে আর কল্পনার ভেতর দিয়ে। ধৈর্যশীল মনোযোগ পুরোপুরি এবং সঠিকভাবে এখন যা করা হচ্ছে তাতে নিবেশ করে। এই ফোকাস সাধারণ কাজগুলোকে গুণের প্রকাশে পরিণত করে। থালা ধোয়া, মেসেজের উত্তর দেওয়া, শ্বাস নেওয়া এসবই নিয়ন্ত্রণের অনুশীলন হয়ে ওঠে। নিয়মিত কাজে শৃঙ্খলা দেখা যেতেই হয়। যে মন বিশৃঙ্খলা থেকে মুক্তি চায় তাকে সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে। ভোরে ওঠা, দায়িত্ব পালন করা, প্রতিশ্রুতি, এগুলো ছোটখাটো কাজ না, এগুলো অন্তরের নিয়ন্ত্রণের প্রমাণ। প্রতিটা সম্পন্ন কাজ আত্মশাসনের উপর বিশ্বাস মজবুত করে। বিষাক্ত চিন্তা দুর্বল হয় যখন আচরণ তার বিরুদ্ধে যায়। কেউ নিজের কথা শুনে নিজেকে দুর্বল ভাবতে পারে না যদি সে শক্তিশালীভাবে কাজ করে। অভ্যাস ধীরে ধীরে পরিচয় গড়ে তোলে, যতক্ষণ না আত্মবিশ্বাস স্বাভাবিক হয়ে ওঠে। স্টোইক দার্শনিকরাও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে প্রশিক্ষণ নেয়। প্রতিটা ঘটনা নিরপেক্ষ, যতক্ষণ না কেউ তাকে বিচার করে। যখন কিছু অপ্রিয় ঘটে তখন অনুশৃঙ্খল মন প্রতিক্রিয়া দেখায় সবাই, কিন্তু ধৈর্যশীল ব্যক্তি তা বিশ্লেষণ করে। তারা জিজ্ঞেস করে, এই পরিস্থিতিতে কোন সুযোগ আছে নৈতিকতার জন্য? এই প্রশ্নটা তৎক্ষণাৎ ভিকটিম মেন্টালিটি দূর করে দেয়। কষ্টের মধ্যে উপকার খুঁজে পেলে মন বিষকে জ্বালানিতে পরিণত করে। এই দৃষ্টিভঙ্গির রূপান্তরই হল সবচেয়ে বড় শক্তি, যা কষ্টকে জ্ঞানে পরিণত করে নিজের ইচ্ছায়। শেষ পর্যন্ত বিষাক্ত চিন্তাগুলোকে পরাজিত করা যায় জোরে নয়, বরং নিয়ন্ত্রণের মাধ্যমে। মন যুক্তির প্রতি বিশ্বস্ত হয় ধারাবাহিক নির্দেশনার মাধ্যমে। সন্দেহ আসতে পারে, ভয় ফিসফিস করতে পারে, রাগ আসতে পারে, কিন্তু সেখানে কাউকে থাকার অনুমতি দেওয়া হয় না। স্থির মনের মতো এক দূরদর্শী দুর্গ। এর দরজা শুধু শক্তি বাড়ানো জিনিসের জন্য খোলে, বাকিটা পেরিয়ে যায়, কোনো প্রভাব ফেলে না। এটাই স্বাধীনতার অবস্থা, যখন চিন্তা নীতির সেবায় থাকে আর মানুষ যুক্তির সেবায়। পৃথিবী যতই অগোছালো থাকুক, মন থাকে পরিষ্কার। লড়াই কখনো শেষ হয় না, তবু জয় হয় বারবার, প্রতিটি বাছাই করা চিন্তার সাথে নতুন করে। অন্তরের আলাপ হলো প্রত্যেক আবেগের অবচেতন নির্মাতা। ওটা সেই আওয়াজ যা কখনো চলে যায় না, তার স্বর আর শব্দ দিয়ে আমাদের ধারণা করে তোলে। বেশিরভাগ মানুষ এই আওয়াজকে বেকায়দায় ফেলে দেয়, পুরনো ভয় আর আত্মসমালোচনা বারবার প্রশ্ন না করেই দোহাই দেয়। স্টোইক মনের কাছে ভিতরের কথা বলা একটা শৃঙ্খলা, একটা ভাষা যা আয়ত্তে আনা লাগে। যখন ভিতরের আওয়াজ এলোমেলো কথা বলে, তখন বাইরের জগৎ শত্রুতাপূর্ণ মনে হয়, আর যখন সেটি সুশৃঙ্খলভাবে কথা বলে, ঠিক সেই জগৎ সহজে সামলানো যায়। প্রশিক্ষণ শুরু হয় চিন্তাকে একক কথোপকথন থেকে দ্বিপাক্ষিক আলোচনায়, প্রতিক্রিয়া থেকে বিশ্লেষণে রূপান্তর করে। প্রতিটি চিন্তা যেন গেটের সামনে এসে দাঁড়ানো একজন অতিথি। একজন স্টোইক সেই অতিথিকে জিজ্ঞেস করে, তোমাকে কে পাঠিয়েছে? তুমি কি খুঁজছ? যদি আমি তোমাকে ঢুকতে দিই, তার ফলে কি হবে? এই প্রশ্ন করার ধরনটা ভেতরের অস্থির অনুভূতিদের সঙ্গে নিজের পরিচয় ভাঙে। এটা মানসিক কথাবার্তার ওপর আমাদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। অনভিজ্ঞ মন ভাবতে থাকে ভেতরের প্রতিটি কথা সত্যি,
আর প্রশিক্ষিত মন জানে বেশিরভাগই শুধু পরীক্ষাহীন অভিজ্ঞতার প্রতিধ্বনি। প্রশ্ন করার মাধ্যমে ভাষা হয় ছাঁকনি, শুধু সেই কথা যুক্তির সঙ্গে মিল রেখে যা থাকে, বাকিটা মিশে যায়। নিজের নিয়ন্ত্রণ ভাষার সঠিক ব্যবহার দিয়ে তৈরি হয়। সঙ্গীত। শৃঙ্খলাবদ্ধ মন অতিরঞ্জন আর আবেগের চরমপন্থা থেকে দূরে থাকে। সঙ্গীত। এটি নিজের মধ্যে সযত্ন ভাষায় কথা বলে, কখনো আবেগকে বাক্য গঠনে আধিপত্য দেয়া হয় না। যখন অন্তর্দৃষ্টি ভারসাম্যপূর্ণ ভাষা ব্যবহার করে, তখন আবেগের ঝড়ও শান্ত হয়ে যায়। রাগ তখন দুর্বল হয় যখন সঠিকভাবে বর্ণনা করা হয়। ভয়। নাটক ছাড়া নামকরণ করলে ছোট হয়ে যায়। মার্কাস ওরেলিয়াস এটাই অনুশীলন করতেন। প্রতিটা বিঘ্নকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে। সহজ ভাষায় বললে আনন্দ পেলে তাকে অনুভূতি বলো, ব্যথা পেলে তাকে উপলব্ধি বলো। ভাষা সঠিকতার মাধ্যমে আবেগকে পরিশুদ্ধ করে। স্টোয়িকরা নিজের ভিতরের অভিযোগের দমনবাদও দূর করে। অনেকেই এমন এক দমনমূলক বর্ণনাকারীর অধীনে থাকে যিনি প্রতিটি ভুলকে দোষারোপ করে, প্রতিটি ত্রুটিকে বড় করে তোলে, আর প্রতিটি খামতিকে নিজেদের পরিচয় হিসেবে বর্ণনা করে। এই দমনবাদ ভাঙতে হলে নিজেকে বর্ণনা থেকে আলাদা করতে হয়। স্টোয়িকরা আত্ম-আক্রমণ বাদ দিয়ে পর্যবেক্ষণকে জায়গা দেয়। তারা বলে, আমি বোকামি করে ফেলেছি, মানে আমি কোনো মূল্যহীন মানুষ না। এই ছোট্ট পরিবর্তনই মর্যাদা রক্ষা করে আর সংশোধনের সুযোগ দেয়। ঘৃণায় দূষিত মাটিতে আত্মসংযম লালন করা যায় না। ধারণা নিয়ন্ত্রণ শুরু হয় এই ভাষার পরিবর্তন থেকে। পৃথিবীকে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় তা আমাদের আবেগিক মনোভাব ঠিক করে। সঙ্গীত। যখন কেউ কোনো অসুবিধাকে বিপর্যয় বলে ডাকে, তখন স্নায়ুতন্ত্র সেই অনুযায়ী কাজ করে, আর যখন কেউ এটাকে পরিবর্তন হিসেবে দেখে, তখন শক্তি ফিরে আসে। স্টোয়িক চিন্তা মানুষকে শেখায় জিনিসগুলো তাদের প্রকৃত স্বরূপ দিয়ে নাম করতে, বাহ্যিক ভাব দিয়ে নয়। ইমপ্রেশন। সেনিকা লিখেছিল, আমরা বাস্তবতার থেকে কল্পনায় বেশি কষ্ট পাই। অধিকাংশ কষ্টই ভাষার অতিরঞ্জন, মস্তিষ্ক নিরপেক্ষ ঘটনাগুলোকে ভয়াবহ করে তোলে। এর ওষুধ হল সঠিকতা, যা নিয়ম করে বজায় রাখতে হয়। অন্তরের কথোপকথনও প্রস্তুতির কাজে লাগতে হবে। স্টোয়িকরা ভাবনার মাধ্যমে অনুশীলন করে, সেটা কল্পনার জন্য নয়, সাহস গড়ে তোলার জন্য। তারা আগাম কষ্টের কথা ভেবে নিজেকে কমান্ডার হয়ে সৈনিকের সাথে কথা বলে। যদি এমন হয়, তুমি এভাবেই কাজ করবে। যদি অবজ্ঞা পাও, তুমি শান্ত থাকবে। যদি বঞ্চিত হও, তুমি মানিয়ে নিবে। এই অন্তরঙ্গ স্পিচ প্রোগ্রামগুলো চাপের মধ্যে শান্ত থাকে। যখন ইভেন্ট আসে, তখন সেটা পরিচিত লাগে। মনে হয় আগেই রিহার্সালে জয় করে নিয়েছি। মন সেই প্যাটার্নগুলো মানে যেগুলো প্র্যাকটিস করা হয়, আর শান্ত থাকার প্র্যাকটিস বাস্তবে শান্তি নিয়ে আসে। নীরবতা কমান্ডের চক্র সম্পূর্ণ করে। একটা প্রশিক্ষিত ভেতরের কণ্ঠ জানে কখন কথা বলবে আর কখন চুপ থাকবে। বারবার ভেতর থেকে কথা বলা স্পষ্টতা কমিয়ে দেয়। ধৈর্যশীল মানুষ মনকে শান্ত পর্যবেক্ষণে বিশ্রাম দিতে শেখে। লেবেল না দিয়ে দেখতে শেখে, বর্ণনা না করে অনুভব করতে শেখে। এই নীরবতাই উপলব্ধি ফিরে আসে। শুদ্ধতা। পৃথিবী যেভাবে আছে সেভাবে দেখা, যেভাবে কেউ বর্ণনা করে না। এই নীরবতা খালি নয়, বরং সামঞ্জস্য। এমন এক অবস্থা যেখানে চিন্তা তখনই আসে যখন দরকার, আর অপ্রয়োজনীয় নিজে নিজে মিলিয়ে যায়। যখন অন্তরঙ্গ সংলাপ যুক্তির সেবা করে, তখন মানুষ অজেয় হয়ে ওঠে। প্রশংসা বা নিন্দা তাকে নাড়া দিতে পারে না, কারণ তার অভিপ্রেত ভাষ্য শুধু সত্যই বলে। ভাগ্য বদলাতে পারে, কিন্তু অন্তর থেকে আসা কণ্ঠস্বর অটল থাকে, পরিবর্তনকে শিক্ষা হিসেবে অনুবাদ করে। এটি স্টোয়িক দর্শনের চূড়ান্ত লক্ষ্য, জীবনে এভাবেই চলা। নিজের স্পষ্টতাকে নিয়ন্ত্রণ করা। মন পৃথিবীর প্রতিধ্বনি দিয়া বন্ধ করে তা পরিচালনা করতে শুরু করে। অনুভূতি শত্রু নয়, বন্ধু নয়, এটা কাঁচা মালামাল। একজন স্থৈর্যশীল ব্যক্তি এটাকে নিভিয়ে দিতে চায় না, বরং পরিশোধিত করতে চায়। রাগ, ভয় বা ইচ্ছার প্রতিটা উত্তেজনায় থাকে শক্তি, যা নিরপেক্ষ থাকে যতক্ষণ না সেটা নিয়ন্ত্রণ করা হয়। যখন সেটা নিয়ন্ত্রণহীন থাকে, তখন সেই শক্তি উদ্দীপনা আর বিভ্রান্তি সৃষ্টি করে। যখন নিয়ন্ত্রিত হয়, তখন সেটা যুক্তিযুক্ত কাজের জ্বালানি হয়ে ওঠে। অনুভূতিকে নিয়ন্ত্রিত শক্তিতে রূপান্তর করার শুরু হয় এই স্বীকৃতির মধ্য দিয়ে যে অনুভূতি নিজেই নয়, সমস্যাটা।
সেটা নিয়ে অজানা প্রতিক্রিয়া নিয়ে মার্কাস অরেলিয়াস লিখেছিলেন যে মন নিজেই সব বাধাকে নিজের কাজে লাগানোর জ্বালানিতে পরিণত করে। এটা শুধু বাইরের ঘটনা নয়, অন্তরের অস্থিরতাতেও প্রযোজ্য। রাগকে সঙ্গীতে, দৃঢ় সংকল্পে, ভয়কে সতর্কতায়, আকাঙ্ক্ষাকে প্রতিশ্রুতিতে বদলানো যায়। স্টোইকরা আবেগকে ভাষায় রূপান্তরিত হওয়ার আগেই থামিয়ে ধরে। তারা অনুভব করে সেই শক্তিকে থামিয়ে বলে, এই শক্তি কিভাবে যুক্তির কাজে লাগবে। এই থামাটা হলো শক্তি, সেই মুহূর্ত যখন প্রকৃত স্বভাব থেকে ইচ্ছা শক্তি তৈরি হয়। রাগ নিয়ম মেনে চললে শৃঙ্খলা হয়ে যায়। যখন রাগ ব্যক্তিগত আঘাত থেকে মুক্ত হয়, তখন তার ধ্বংসাত্মক স্বভাব হারিয়ে যায়। স্টোইকরা রাগে ফুঁসেন না, তারা সেই আগুনকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করে, যা একসময় প্রতিশোধ চাইত, এখন হয় সঠিক প্রতিক্রিয়া। ভয়কে যখন ভালো করে দেখো, সেটা ভবিষ্যৎ ভাবনা হয়ে ওঠে। এটা মস্তিষ্ককে আতঙ্কিত না করে প্রস্তুত হতে সাহায্য করে। স্টোইকরা ভয়কে অস্বীকার করে না, তারা সেটা বুঝে। ইচ্ছাও পরিশোধিত হয়। যেখানে অপ্রশিক্ষিত মানুষ আরাম খোঁজে, শৃঙ্খলাবদ্ধ মানুষ সেটা পরিবর্তন করে চালিকা শক্তিতে, দখলের জন্য। অনুভূতি থাকে, কিন্তু এর গতি বদলে যায়। এই পরিবর্তনের জন্য লাগে এক ধরনের অন্তরের রসায়ন, উপলব্ধি, চিন্তা আর পুনর্দিশা নির্ধারণ। উপলব্ধি অনুভূতির স্ফুলিঙ্গ খুঁজে বের করে, চিন্তা তার প্রকৃতি স্পষ্ট করে, আর পুনর্দিশা তাকে উদ্দেশ্যমূলক গতিতে নিয়ে যায়। যত বেশি অনুশীলন, প্রতিটি ধাপ ততই ছোট হয়, যতক্ষণ না এই প্রক্রিয়া স্বভাবসিদ্ধ হয়। স্টোইকরা অনুভূতির সঙ্গে লড়াই করে না, বরং তাকে নিয়ন্ত্রণ করে। যা আগে বিশৃঙ্খল আবেগ ছিল, এখন তা সদাচারের নিয়মের অধীনে চলে আসে। যা আগে প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরে বেরোত, শৃঙ্খলার মধ্যে থাকা শক্তি সচেতনভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে। সেনেকা রাগকে একটা সময়ের জন্য পাগলামি, মনের এক ধরনের দখল বলে বর্ণনা করেছেন। এর চিকিৎসা হল ধীরেজ, ভাবনা আর কাজের মধ্যে যে সময়ের ফাঁক থাকে। এই ফাঁকে শক্তি ঠান্ডা হয়ে নিয়ন্ত্রণে চলে আসে। শৃঙ্খলাবদ্ধ মানুষ হঠাৎ করে ফেটে পড়ে না, তারা সেই একই শক্তি যা ধ্বংস করতে পারে, সেটাকে এমন শক্তিতে পরিণত করে যা টিকে থাকে। এই নীতি সব আবেগের ক্ষেত্রেই প্রযোজ্য। সংযমের শক্তি মানে দমন নয়, এটা সংরক্ষণ। তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখানো মানে শক্তি জমা রাখা, অর্থপূর্ণ ভাব প্রকাশের শক্তি। অনুভূতিগুলো শরীর থেকে মস্তিষ্কে তথ্যের স্রোত। এগুলো অসামঞ্জস্য, সুযোগ বা হুমকির সংকেত দেয়। একজন স্টোইক এই সংকেতগুলো কোনো বিকৃতি ছাড়া গ্রহণ করে। তারা এতে ডুবে যায় না, তারা এগুলোকে অনুবাদ করে। এভাবেই তারা শরীর আর মনকে একক শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থায় মিলিয়ে দেয়। অনুভূতি হয় একটা দিক নির্দেশক, কোনো শৃঙ্খল নয়। এটা সেই জায়গার দিকে ইঙ্গিত করে যেখানে মনোযোগ প্রয়োজন। তারপর যুক্তি পথ নির্ধারণ করে। অনুভূতি আর চিন্তার মাঝে সামঞ্জস্যই স্টোইক সমতা নির্ধারণ করে, শান্ত কিন্তু গভীর, না বিচ্ছিন্ন না ভাষা। যুক্তির মাধ্যমে শক্তি রূপান্তরিত হলে উপস্থিতি তৈরি হয়। যখন আবেগ নিয়ন্ত্রণে আসে, তখন মানুষ দ্বিধাহীনভাবে এগোয়। তাদের শান্তি এমন এক ধরনের ভার বহন করে, কারণ এটা নিয়ন্ত্রিত তীব্রতায় ভরা। অন্যরা এটা অনুভব করে, কিন্তু ব্যাখ্যা করতে পারে না। এটা হলো আদেশের স্থির আগুন, এত সূক্ষ্ম শক্তি যা আর পোড়ায় না, শুধু আলো ছড়ায়। প্রাচীনরা যাকে বলতো শান্তি, সেটা অনুভূতিহীনতা নয়, বরং সম্পূর্ণ নিয়ন্ত্রণে সম্পূর্ণ সম্পৃক্ততা। একজন স্টোইক এই রূপান্তরের জন্য প্রশিক্ষণ নেয়। প্রতিদিন ছোটখাটো ঝামেলা, দেরি, অস্বস্তি আর উস্কানির মধ্যে যেতে হয়। এগুলোই হলো রাগকে শক্তিতে বদলের সুযোগ। প্রতিবার মন যখন নিজের ইচ্ছের বিরুদ্ধে যায়, তখন দক্ষতার পথ আরও মজবুত হয়। আবেগ আর কোনো শত্রু থাকে না জিততে, বরং একটা বাজানোর যন্ত্র হয়ে ওঠে। যে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করে, সে জীবন থেকে পালায় না, সে জীবনকে নিজের মতো করে সাজায়। এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শক্তি আর গুণাবলী একাকার হয়ে যায়। ধৈর্যই হলো দক্ষতার প্রমাণ। এটা সেই জায়গা যেখানে দর্শন শুধু তত্ত্ব থেকে বাস্তবে নামতে শুরু করে আর রক্তপ্রবাহে ঢুকে পড়ে। একজন স্টোইক ব্যক্তির জন্য শক্তি মানে আগ্রাসন বা জয় নয়, বরং জীবনের কাঠামো কেঁপে উঠলে শান্ত থাকার ক্ষমতা। বিশৃঙ্খলার সময় সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেখায়, নিয়মকৃত মানুষ টিকে থাকে। ঝড় দেখায় নিয়মের গড়ে ওঠার শক্তি কতটা। যখন চারপাশে গোলমাল, স্টোইক ব্যক্তি তার মূল নীতির কাছে ফিরে যায়, সেই অন্তর্নিহিত নিয়মে যা কোনো বাহ্যিক ঘটনা বদলাতে পারে না। এই ফিরতি পথেই থাকে অটল থাকার শক্তি। ধৈর্যের ব্যক্তি হল দৃষ্টিভঙ্গি।
যা অনেকেই সংকট বলে মনে করে সেটা স্টোইক দার্শনিক মানে হল অনুশীলন, কষ্ট হল চরিত্র গড়ার ময়দান, শত্রু নয়। মার্কাস অরেলিয়াস লিখেছিল, জীবন হল মতামত, আর সব কিছু নির্ভর করে আমরা যা সামনা করছি তা কিভাবে দেখি তার উপর। যখন চাপ বাড়ে, স্টোইক মনের চোখে যন্ত্রণা হয়ে ওঠে তথ্য। প্রতিটা অস্বস্তি হল সহনশীলতার সীমানা সম্পর্কে তথ্য, সেগুলো বাড়ানোর সুযোগ। ঠিক যেই তাপে মোম গলে যায় সেই তাপে লোহা কঠিন হয়। সহনশীলতা মানে হল পরেরটাই হওয়া বেছে নেওয়া। চাপের মধ্যে শান্ত থাকতে হলে ঘটনা আর তার ব্যাখ্যা আলাদা করতে হয়। পৃথিবী পরিস্থিতি নিয়ে আসে, কিন্তু মনই অর্থ দেয়। অশিক্ষিতরা এ দুটো মিশিয়ে ফেলেন আর দুইবার কষ্ট পান, একবার ঘটনা থেকে আর একবার তাদের নিজের গল্প থেকে। স্টোইকরা সহজ করে ধরে রাখে, তারা বিচার বাদ দিয়ে শুধু সত্য রাখে। এভাবে বিশৃঙ্খলা থেকে ভয়ভার কমে যায়। সত্য কখনো আঘাত দেয় না, শুধু লাগাব লাগনি দেয়। যা করা যাবে সেটার ওপর মনোযোগ দিলে, অনুভূতির ওপর নয়। সহ্য করার শক্তি হয় যুক্তিসঙ্গত, আবেগের নয়। সহ্য করার জন্য শক্তি বাঁচানোও জরুরি। অভিযোগে শক্তি নষ্ট করলে মনোবল কমে যায়। স্টোইক তারা তাদের কষ্ট বলতে চায় না, কারণ কথা বললে যন্ত্রণা বাড়ে। তারা চুপচাপ সহ্য করে। যেই শক্তি হতাশায় খরচ হতো সেটা সচেতন কাজে লাগায়। সেনিকা লিখেছিল, কষ্ট মনকে শক্তিশালী করে, যেমন শ্রম শরীরকে করে। নিয়মিত মানুষ কষ্টকে প্রশিক্ষণের মতো ভাবে, যন্ত্রণা দিয়ে দরকারি বদলে দেওয়ার মতো। প্রতিটি পরীক্ষায় পড়েও না ভেঙে মানসিক শান্তি গড়ে ওঠে। শরীর ভেঙে পড়তে পারে, কিন্তু মন অক্ষত থাকে। অপ্রশিক্ষিতরা স্বস্তি খুঁজে আশ্রয় নেয়, স্টোইকরা অস্বস্তিকে শিক্ষক হিসেবে দেখে। চাপ মানে ভুয়া মূল্যবোধ ফাঁস হয়ে যাওয়া। জীবনের কঠিন সময়ে শুধু যা সত্যিই জরুরি সেটাই বাঁচে। ধৈর্যশীল মানুষ শেখে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দিতে, কষ্ট না নিয়ে। এটা ঠান্ডা মন নয়, বরং সঠিক সিদ্ধান্ত। এতে শক্তি থাকে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য। বিশৃঙ্খলার মধ্যে নিয়মমাফিক মানুষ স্পষ্টভাবে কাজ করে, কারণ তারা আগে থেকেই বিভ্রান্তি ফেলে দিয়েছে। সরলতাই হয়ে ওঠে ঢাল, ধৈর্যশীলতা গড়ে ওঠে উপস্থিতি। যারা অশান্তির মাঝে স্থির থাকে তারা হয় একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, দুনিয়া। কেউ কেউ তাদের স্থিরতায় শান্তি খুঁজে পায়। এটা আবেগের অভাব নয়, বরং আবেগের ওপর নিয়ন্ত্রণ। এমন একটা মন যা এতটাই সুশৃঙ্খল যে ব্যাঘাত ঢুকতে পারে না। এই উপস্থিতি কথা ছাড়াই আদেশ দেয়। এটা এমন এক কর্তৃত্ব ছড়ায় যা ধার করা বা নকল করা যায় না। এটা অর্জিত হয় নীরব পরীক্ষার মাধ্যমে, যা কেউ দেখে না, অসংখ্য মুহূর্তে ধ্বংসের বদলে ধৈর্য বেছে নিয়ে। স্টোইকরা বুঝে যে অর্থহীন সহিষ্ণুতা কেবল বেঁচে থাকা মাত্র। উদ্দেশ্য সহিষ্ণুতাকে গুণে পরিণত করে। যখন মন স্পষ্ট একটা কারণ ধরে রাখে, চাপ তার গুরুত্ব হারায়। ধৈর্য হয় নীতির প্রতিসেবা, নিজের শাস্তি নয়। সঙ্গীত শৃঙ্খলাবদ্ধ মানুষ তালি পেতেই ধৈর্য ধরে না, বা অহংবোধের জন্য নয়, বরং কারণ তাদের কাজ তাদের জানা সঠিকের সাথে মিলতে হবে। এই অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা চাপের মাঝেও শান্তি এনে দেয়। সঙ্গীত দায়িত্ব যখন পুরোপুরি গ্রহণ করা হয় তখন তা বিশৃঙ্খলাকে নিরপেক্ষ করে দেয়। সঙ্গীত অচঞ্চল থাকা মানে অনুভূতিহীন হওয়া নয়, এটা মানে নিয়ন্ত্রণের একটা স্তর থাকা। স্থৈর্যবান মানুষ গভীরভাবে অনুভব করে, কিন্তু কাজ করে বাছাই করে। তারা কোনো অনুভূতিকে কারণের বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে দেয় না। অনুমতি ওদের নীরবতা দমন নয়, বরং একটা গঠন, অভ্যাসকৃত নিয়ন্ত্রণ থেকে তৈরি এক কেল্লা। বিশৃঙ্খলার মাঝেও তারা দাঁড়ায় স্থির, সেই কেন্দ্রে যাদের চারপাশে ঘটনা ঘুরপাক খায়। পৃথিবী তাদের চারপাশে ভেঙে পড়তে পারে, কিন্তু ভিতরে শৃঙ্খলা থাকে অটুট। শান্তি হলো শক্তির মাধ্যমে প্রকাশিত একেবারে খাঁটি রূপ। চিন্তার নিয়ন্ত্রণ মানে জীবনের নিয়ন্ত্রণ। প্রতিটি কাজ, অনুভূতি আর সিদ্ধান্ত আসে অদৃশ্য মনের মাঠ থেকে। যেই স্টোইক নিজের অন্তর্মুখী জগৎকে পরিশুদ্ধ করেছে, সে দাঁড়ায় স্থির। যে আর প্রতিক্রিয়ায় বাঁচে না, বরং নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণে থাকে। ওর কথা বলছি। পৃথিবীর আওয়াজ যতই বাড়ুক না কেন, সেটা আর ভিতরের তাল ঠিক করে না। শৃঙ্খলার মাধ্যমে প্রতিটি চিন্তা খতিয়ে দেখা হয়েছে। ধৈর্যের মাধ্যমে সব মায়া ছেঁকে ফেলা হয়েছে। যা থাকে সেটা শূন্যতা নয়, বরং স্পষ্টতা। এমন এক অবস্থা যেখানে যুক্তি শক্তিকে নিয়ন্ত্রণ করে এবং ভালো কাজ স্বভাব হয়ে যায়। বিষাক্ত চিন্তার পরাজয় মানে অসীম ইতিবাচকতা তৈরি করা নয়, এটা হলো স্বাভাবিক নিয়ম ফিরে আনা। মন যা একসময় বিচার ও তুলনায় পূর্ণ ছিল, এখন এটা এক ধরনের নীরব সঙ্গীত যন্ত্রের মতো কাজ করে, যা সত্যের সঙ্গে সুর মেলায়। অনুভূতি এতে কোনো বিকৃতি ছাড়াই প্রবাহিত হয়। ভাষা যুক্তির পেছনে চলে, আর উপলব্ধি বাস্তবতাকে কোনো সাজসজ্জা ছাড়াই প্রতিফলিত করে। এটাই স্টোইকদের চূড়ান্ত সঙ্গীত জয়। ভাবনাকে এড়িয়ে যাওয়া নয়, বরং এতটাই নিয়ন্ত্রণ করা যে বিশৃঙ্খলা কোনো জায়গা পায় না।
এমন সমন্বয়ে জীবনযাপন করাই হল অবস্থা দ্বারা বাধা না পড়া স্বাধীনতা সঙ্গীত অনুভব করা। যে ব্যক্তি তার অন্তর্দ্বন্দ্বকে প্রশিক্ষিত করেছে সে নিজের সঙ্গে ঠিক এমনিভাবে কথা বলে যেমন একজন দার্শনিক ছাত্রের সঙ্গে বলবে, দৃঢ়, দয়ালু এবং নিখুঁত। তাদের কথা আর আঘাত করে না, তারা পথ দেখায়। তাদের অনুভূতি আর নিয়ন্ত্রণ করে না, তারা সেবা করে। তাদের ভয় আর পঙ্গু করে না, তারা শিক্ষা দেয়। এই সংমিশ্রণ বুদ্ধি আর অনুভূতির মধ্যে অবিচ্ছেদ্য স্থিতি তৈরি করে। স্টোইক নিজেই হয়ে ওঠে নিজের শিক্ষক, নিজের রক্ষক, নিজের শাসক। প্রতিটি অন্তর্দৃষ্টি আসে জ্ঞান থেকে, আর প্রতিটি প্রতিক্রিয়া বাধাহীনভাবে তা মেনে নেয়। চাপের মধ্যে ধৈর্যশীলতা পরিণত হয় শান্তিতে, বিশৃঙ্খলার মধ্যে অচঞ্চল থাকার ক্ষমতা। চেষ্টা থেকে প্রকৃতিতে রূপান্তরিত হয়। মানুষ আর পৃথিবীর বিরুদ্ধে লড়াই করে না, সে ধীরে ধীরে প্রবাহিত হয়, শান্ত ও নিয়ন্ত্রিতভাবে। দুঃসময় আর বাধা হয়ে থাকে না, বরং এগিয়ে যাওয়ার ছন্দ হয়ে ওঠে। প্রতিটি চ্যালেঞ্জ দৃষ্টিভঙ্গি পরিশোধন করে, প্রতিটি পরীক্ষা বিশ্বাস আরও দৃঢ় করে। পৃথিবী বারবার পরীক্ষা নেয়, কিন্তু আর কোনো দুর্বলতা পায় না। তারা হয়ে গেছে সেই পাথর, যেটা মার্কাস অরেলিয়াসের মতো, যার উপর ঢেউ আছড়ে পড়ে তবুও অবিচল থাকে। রূপান্তর তখনই সম্পূর্ণ হয় যখন শৃঙ্খলা আর অনুশীলন নয়, বরং স্বাভাবিক হয়ে যায়। অন্তর্ভুক্ত যা শুরু হয়েছিল সচেতন সংশোধন হিসেবে তা হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত অখণ্ডতা। স্টোইক আর শান্ত থাকার সিদ্ধান্ত নেয় না, তারা শান্ত থাকে। তারা আর সহ্য করার সিদ্ধান্ত নেয় না, সহনশীলতা তাদের অভ্যেস হয়ে গেছে। তাদের নৈতিকতার জন্য আর কোনো স্মরণ করানোর দরকার নেই, তাদের চিন্তা স্বাভাবিকভাবেই সেই পথে চলে। এই স্থায়িত্বই অন্তরের বিষাক্ততা পরাস্ত করার সত্যিকারের চিহ্ন। সাময়িক আরাম নয়, স্থায়ী পরিবর্তন। এই অবস্থায় স্থিরতা কোনো নিষ্ক্রিয়তা নয়, বরং উপস্থিতি। মানুষ সচেতন ওজন নিয়ে চলে, সচেতন হয়ে শান্ত মন থেকে যে নিভৃতে পাওয়া যায় এমন শক্তি। তাদের প্রভাব স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, কারণ তার সত্যিকারের ওপর ভিত্তি করে। তারা আর জীবনের নিয়ন্ত্রণের চেষ্টা করে না, বরং জীবনের সাথে মিলে মিশে চলতে শুরু করেছে। প্রতিটি চিন্তা, প্রতিটি শ্বাস, প্রতিটি কাজ একই নিয়মে চলে। যা যুক্তির পক্ষে তা টিকে থাকে, যা ব্যাঘাত ঘটায় তা বিলীন হয়ে যায়। এমন জীবন কখনো নাড়াচাড়া হয় না, কারণ এটি আর ওই জিনিসের ওপর নির্ভর করে না যা ছিনিয়ে নেওয়া যায়। আধুনিক সময় প্রতিক্রিয়া চায়, কিন্তু স্টোইক দর্শন অন্য এক পথের কথা মনে করিয়ে দেয়। তারা দেখায় যে শোরগোলের মধ্যে স্পষ্টতা পাওয়া যায়, আর ঝামেলার মধ্যে শান্তি পাওয়া সম্ভব। তাদের শান্ত উপস্থিতি চারপাশের অশান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেখায় সত্যিকারের নিয়ন্ত্রণ মানে আধিপত্য নয়, বোঝাপড়া। নিজের চিন্তা জয় করে নেওয়া মানুষ পরিস্থিতির কাছে হার মানে না। এটা জীবনের থেকে পালিয়ে যাওয়া নয়, বরং পুরোপুরি জীবনযাপনের মধ্যে থাকা, অচঞ্চল, ধীরস্থির, অখণ্ড। অস্থির এক যুগে স্টোইক হয়ে জীবনযাপন মানে ধৈর্যের মাধ্যমে বিদ্রোহ করা। এটা প্রতিদিন মন নিয়ে উঠে দাঁড়ানো, মেঘমুক্ত, অনিশ্চয়তার মুখোমুখি হয়, স্থিতিশীল হয়। বাইরের জগৎ ঘুরতে দেয়, আর নিজের ভিতরে জগৎ শান্ত থাকে। প্রতিটি বিষাক্ত ইচ্ছা সচেতনতা দিয়ে নষ্ট হয়, প্রতিটি সন্দেহ নিয়মিত চর্চায় ভেঙে পড়ে। ওই মানুষ আর কষ্ট থেকে মুক্তি চায় না, বরং কষ্টের মাঝেই মুক্ত থাকতে চায়। আর সেই মুক্তিতেই তারা খুঁজে পায় যা সব দর্শনই দেখায়। শান্তি অন্য কোথাও পাওয়া যায় না, এটা এক এক করে একটা একটা চিন্তা থেকে তৈরি হয়, ভিতরেই।